কথায় কথায় বলে খেলা হবে খেলা হবে, সেই শামীম ওসমান। মানে তার কথাবার্তা যে বিএনপি জামাতের জন্য আমি শামীম ওসমান একাই যথেষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলে এই বিএনপি জামাতের সঙ্গে আমি একাই খেলতে পারি, আসো খেলা হবে। তো সেই শামীম ওসমান তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভাগলেন। আপনারা এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা রিপোর্ট করেছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা হচ্ছে কিন্তু বসুন্ধরার পত্রিকা, এবং বসুন্ধরার যেই মালিক আকবর সোবহান শাহ আলম, সে কিন্তু শেখ হাসিনার একটা বড় চামচা। সে দুদিন আগে শেখ হাসিনাকে বললো যে আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত আছি। সেই শাহ আলমের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন লিখেছে যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে। তার মানে কত সত্য। এখন আজকে বাংলা আউটলুক লিখেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30শে জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্যান্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান আরজিয়ান। 4টে নাম, এত বড় নাম। গত 29শে জুলাই শামীম ওসমান এমপির প্যাডে ঢাকার থাই দূতাবাসে 30শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন, মানে 15ই আগস্ট পর্যন্ত। এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে উল্লেখ করা হয়। এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানায় যে দ্রুত ভিসা পেয়ে 30 তারিখেই ব্যাংকক চলে গেছে শামীম ওসমান এবং তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। এবং বসুন্ধরা পত্রিকা নিউজ 24 এর খবর যে দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। তারা লিখেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এই সময়ে পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশে ফিরে এসেছেন। গত 14ই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলতেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে যে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র বলছে যে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল, চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত 15ই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর একদিন পর 16ই জুলাই লন্ডন যান মিরপুরের এমপি, ঢাকা 16 এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন এবং 16ই জুলাই মালয়েশিয়া চলে গিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরো 2 এমপি বিদেশ চলে যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন, তিনি পরিবারের 4 সদস্য নিয়ে সিঙ্গাপুরে চলে যান। অপরজন হচ্ছেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, তিনি চায়না চলে যান। গত 17ই জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান, তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এই সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র জানায় যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17ই জুলাই রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। তো এইভাবে আরো অনেক এমপি মন্ত্রীর নাম আছে। এখানে ভোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওনের নাম আছে, যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদের নাম আছে, তারপরে নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান, ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন, ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, তারপরে চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু, তারপরে চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান, কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ইত্যাদি অনেকেই আসলে গা ঢাকা দিয়েছেন। তাহলে আপনারা দেখুন যে আওয়ামী লীগের অবস্থা। শেখ হাসিনার এত নেতা, এত কর্মী, ঢাকা শহরে নেতা আওয়ামী লীগের আতি নেতা, পাতি নেতা, এই নেতা, সেই নেতা, এত নেতা, সেই নেতারা শেখ হাসিনার দুঃসময়ে সবাই পালিয়েছে। যখন ছাত্রলীগ পালিয়ে গেল, যুবলীগ পালিয়ে গেল, আওয়ামী লীগের সম্পূর্ণ লোকগুলো গা ঢাকা দিয়েছে, সম্পূর্ণ এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়েছে, কেউ রাস্তায় আসেনি, সবাই পালিয়ে গিয়েছে। সেই মুহূর্তে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে পুলিশ।
তারপর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, 200, 300, 500 জনের মৃত্যু, তারপর পুলিশও হাল ছেড়ে দেওয়ার পরে সেনাবাহিনী নামিয়েছে। এবং আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে এখন আর কোনো সিস্টেম কাজ করে না। ওবায়দুল কাদেরকে পার্টি অফিসের ভিতরেই ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়, আব্দুল রাজ্জাককে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। সুতরাং অনেকেই পদত্যাগ করতেছে। আজকে দেখলাম, আজকেও কয়েকজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করলো ছাত্রলীগ থেকে, কারণ তাদের বিবেক তাদেরকে আসলে পদত্যাগ করতে বাধ্য করেছে, কারণ ছাত্রলীগ কোনো মানুষ করতে পারে না। এবং আস্তে আস্তে কিন্তু আরো পদত্যাগ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তিনিও কিন্তু বলেছেন যে আমি শেখ হাসিনার সঙ্গে আছি, আমি আর চাকরি করবো না। তার মানে তিনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন। এইভাবে শেখ হাসিনার পতনের জন্য 9 দফা ছিল, সেই 9 দফা এখন 1 দফায় পরিণত হয়েছে। আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও যেখানে রক্ত দিয়ে লেখা 9 দফা, একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই 9 দফা বরাবর, সাথে সাথে 9 দফাটি পরিবর্তিত হয়ে গেল 1 দফা। সারা বাংলাদেশে আপামর জনসাধারণ এখন আসলে 1 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয়, এটি যেহেতু গণমানুষের আন্দোলন, সেজন্য এটা নেতৃত্ব আসলে গণমানুষের হাতেই। আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আচ্ছা আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করবো, কোথায় আসবো, কোথায় মিছিল, কেউ ঠিকভাবে বলতে পারছে না। কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান, কেউ বলছে আপনি শহীদ মিনারের সামনে চলে যান, কেউ বলছে আপনি মানে বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখান থেকে যাত্রা হবে। মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না, কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে, এইটুকু আমরা আসলে সকলেই জানি। এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে, তার হাতে একেবারেই সময় নেই। আজকে দেখলাম 3 জন আওয়ামী লীগের সিনিয়র মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সঙ্গে 14 দলের যারা বড় নেতা আছেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করবার, কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং আরেকজনকে দেখলাম দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু তার শেষ চেষ্টাটা করছে। তবে ইতিহাস বলে নিজের দেশের মানুষের বুকে গুলি চালানোর সরকার আসলে ক্ষমতায় টিকতে পারে না। যারা শহীদ হয়েছেন, যাদের রক্তে বাংলাদেশের মাটি লাল হয়েছে, তাদের রক্তের ঋণ তো আসলে আমাদের শোধ করতে হবে, তাই না? সুতরাং এটি এখন আর কোনো দলের আন্দোলন না, কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি এখন বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন, জনসাধারণের দাবি। আসলে এটি আসলে মানুষের দাবি যে এই সরকারকে যেতে হবে। যথেষ্ট হয়েছে। এর মধ্যে আমি দেখলাম ফেসবুকে আরেকটি ভিডিও ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছে, সেটি হচ্ছে অতি ঘৃণিত এক ব্যক্তি মানিক সাহেব, তিনি বিচারপতি ছিলেন এক সময়, শামসুদ্দিন মানিক। তিনি ক্যামেরার অন্তরালে বা মানে মেট্রোসেম টু দা পয়েন্টে অংশগ্রহণ করে তিনি উপস্থাপিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন এবং উপস্থাপিকা কতটা ধৈর্যের সঙ্গে, কতটা প্রফেশনালিজমের সঙ্গে, কতটা নিরপেক্ষভাবে কিন্তু বিনীতভাবে কিন্তু দৃঢ়ভাবে তার সঙ্গে আছে, সেটা আমরা সকলেই দেখেছি। কিন্তু সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সেই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই কালো মানিক। তার কত বড় সাহস! এটা আসলে এই দুশ্চরিত্র বদমাশ এবং মানে যে কোনো ভাবে হোক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা একজন লোক বলেই এইভাবে মানুষকে অবজ্ঞা করে গালি দেবার সাহস পায় মানিক। সে উপস্থাপিকাকে বলে আপনি তো রাজাকারের বাচ্চা। সঙ্গে সঙ্গে উপস্থাপিকা দাঁড়িয়ে যান এবং চিৎকার করে বলেন আপনার কোনো রাইট নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি বারবার বলতে থাকেন দৃঢ়ভাবে এবং শক্তভাবে এবং কিছুটা উঁচু গলায় তিনি স্পষ্টভাবে বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই কালো মানিক যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই সময় তিনি লন্ডনে ছিলেন, পরবর্তীতে বিদেশে থাকা মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে বা কোটায় তিনি 96 সালে যখন আওয়ামী লীগ 21 বছর পর
তবা তিল্লা করে জনগণের কাছে মাফ চেয়ে ক্ষমতায় আসে, তখন তিনি বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ 2001 সালে ক্ষমতা থেকে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসে এবং তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়, তাকে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সঠিকতম সিদ্ধান্ত। মানিকের মতন একটি নিম্ন স্তরের দলীয় দালাল, মানিকের মতো একটি উন্মাদ, মানিকের মতো একটি কারাপ্ট, মানিকের মতন একটি ভীষণ রকম বায়াসড লোকের বিচারপতির পদে থাকবার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার মানিককে ফিরিয়ে নিয়ে আসে, শুধু যে ফিরিয়ে নিয়ে আসে তাই নয়, রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে মানিকের সিনিয়রিটি নির্ধারণ করা হয় এবং তাকে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত এলিভেটেড করা হয় বা প্রমোশন দেওয়া হয়। সেই মানিক এখন জায়গায় জায়গায় টকশো করে বেড়াচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারপতি এইরকম নির্লজ্জভাবে কাপড় খুলে টকশোতে নামে নাই, কিন্তু মানিক সেটা করেছে। এবং তার কত বড় স্পর্ধা, তার কত বড় সাহস, তার কত বড় অডাসিটি, তার কত বড় বেত্তামিজি, সে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নির্বিচারে, না জেনে, না শুনে, না বুঝে, শুধুমাত্র তাকে প্রশ্ন করবার কারণে, এবং আর কোনো কারণ নেই, কেবলমাত্র তাকে প্রশ্ন করবার কারণে একজন উপস্থাপিকাকে, একজন স্বাধীন দেশের সাংবাদিককে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দেন। রাজাকারের বাচ্চা। উপস্থাপিকা সাংবাদিকের বাবা তুলে তিনি গালাগালি করেন, এবং উপস্থাপিকা অন এয়ার অত্যন্ত ঠান্ডা মাথায়, শান্তভাবে, পেশাদারিত্বের সঙ্গে তাকে হ্যান্ডেল করলেও অফ এয়ারে যখন তার বাবা তুলে গালি দেওয়া হয় তিনি তার মেজাজ হারান, এবং যেটা 100% কারেক্ট ছিল। তার জায়গায় আমি হলে মানিক তার চেহারার আকার রেখে ওই ঘর থেকে বেরোতে পারতো, তাকে পিটিয়ে আমি লম্বা করতাম, তার পিটিয়ে তার চেহারার নকশা পাল্টায় দিতাম। কিন্তু ভদ্র মহিলা, ভদ্র, বেশি ভদ্র এবং অত্যন্ত পেশাদার বলেই বাপ তুলে গালি দেবার পরেও তিনি ঠান্ডা মাথায় শক্তভাবে তার প্রতিবাদ করেন এবং বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং বারংবার 5 বার 6 বার তিনি এই কথাটি বলেন, এবং এই একটি কথাই তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি কোন সাহসে আমাকে রাজাকারের বাচ্চা বললেন?